আমাকে হুম হুম। জিজ্ঞেস করলো শেখ মোহাম্মদ সেলিম, আমি বললাম জি। তৎক্ষণাৎ আপনার দুইজন লোক আমার ডান পাশ এবং বাম পাশে চলে আসে। চলে আসার পর বলে একটু সামনে আসেন, কথা আছে। ওইখানে জঙ্গলে যে কোনো এক জায়গায় গাড়িটা ব্রেক করে আমাকে নামানো হয়, নামিয়ে অন্য একটা গাড়ির মধ্যে আমাকে উঠানো হয়। হুম কারণ হুম। ওই সময় আমার মানসিক অবস্থা একেবারেই, মানে আমি হতভম্ব হয়ে গেছি, আমি আসলে বুঝে উঠতে পারি না যে আমার সাথে কি হচ্ছে। তারপর আমাকে কোতোয়ালিপাড়া বা একটা জায়গার নাম বলা হয়, আহ যেখানে আমি শেখ হাসিনার জনসভায় নাকি বোমা পুঁতে রাখছিলাম। তখন আমাকে মারধর করা হয় লাঠি দিয়ে, দুই পাশ দিয়ে আঘাত করা হয়। আমি খুব চিল্লায় চিল্লায় কাঁদতাম, কারণ আমি আসলে বুঝতেছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। আমি আচ্ছা। তো আসলে কল্পনাও করতে পারি নাই যে আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি একজন প্রবাসী। আমার পলিটিক্যাল পরিচয়টা হলো পরে, আমি কোন রাজনীতি করি বা আমার পরিবার কোন হুম হুম। রাজনীতি করে। আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমি ছুটিতে বাড়িতে গেছি, হঠাৎ করে আমাকে তুলে আনছে। আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে আগে শুনতাম যে দেশে মানুষ নিখোঁজ হয়, হুম বাট হুম। ওইটা আমার ছিল একটা মানে আজব এক অভিজ্ঞতা। আহ, আমাকে বের করে নিয়ে যাওয়া হয়। ওই যাওয়ার সময় আমাকে বলা হয়, আহ, এখান থেকে মুক্তি পেয়ে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবা না, কোনো লেখালেখি করবা না সোশ্যাল মিডিয়ায়। হুম হুম। আর তুমি কোথায় ছিলা, কেমন ছিলা, কারো কাছে বলবা না, যদি বলো তুমি এবং তোমার পরিবার শেষ। তখন আমি ওনাদেরকে বলি যে আমি আমার পরিবার নিয়ে পৃথিবীর অন্য কোথাও চলে যাব, এই দেশে আর আমি কোনোদিন আসবো না। তখন আমাকে বলে, খবরদার, এই দেশ থেকে বের হওয়ার চেষ্টা তুমি করবা না, তোমাকে আমরা নজরদারিতে রাখবো। হ্যালো দর্শক, সবাইকে ব্রেকিং নিউজ অনুষ্ঠান শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময় সবচেয়ে বিতর্কিত যে বিষয় ছিল তা ছিল যে আয়নাঘর, যে আয়নাঘরের মধ্যে যারা বিরোধী মত এবং পথের ছিলেন তাদেরকে নিয়ে চরম লোমহর্ষক নির্যাতনের শিকার করা হতো। বছরের পর বছর তাদের লুকিয়ে রাখা হতো এবং সরকার তাদের অস্বীকার করতো, তাদের অবস্থান, তাদের খোঁজ সম্পর্কে তাদের সবসময় অস্বীকার করে আসা হতো। এবং আপনারা জানেন যে প্রেস ক্লাব সহ বিভিন্ন জায়গায় যারা নিখোঁজ গুম হয়েছেন তাদের আত্মীয় স্বজনরা দীর্ঘদিন কান্না করেছেন, বাট তাদের কোনো খবর দেওয়া হয়নি। ইলিয়াস আলী নিখোঁজ হয়েছেন, তার খবর এখনও পাওয়া যায়নি। আরও অনেকেই গুম এখনও রয়েছেন, কিছু কিছু গুমের লোকজন বেরিয়ে এসেছেন এবং এরই একজন হচ্ছেন শাহাদত জনাব শেখ মোহাম্মদ সেলিম হুসাইন। তিনি বেশ কিছুদিন এই আয়নাগরে ছিলেন, তার উপর চরম অত্যাচার নির্যাতন করা হয়েছিল এবং তিনি যা বলছেন তা এক লোমহর্ষক ঘটনা যে একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে একজন মানুষের উপর এ ধরনের অত্যাচার করা হতে পারে এবং তাকে লুকিয়ে আয়নাগরে মাটির নিচে কোথায় রাখা হয়েছিল তিনি কিছুই জানেন না। এই তার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটি আজকে তিনি আমাদের কাছে বলবেন। তিনি মালয়েশিয়া প্রবাসী শেখ মোহাম্মদ সেলিম হুসেইন আমাদের সাথে যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে। তিনি তার অভিজ্ঞতার কথা বলবেন যে কিভাবে তাকে অত্যাচার করা হয়েছিল, কিভাবে তাকে তুলে নেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন কী ধরনের নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। এই বিষয়টি তিনি আজকে আমাদেরকে বলবেন। জনাব শেখ মোহাম্মদ সেলিম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। একই সাথে উই আর ভেরি সরি টু হিয়ার যে আপনার উপর যে এরকম নির্যাতন এবং অত্যাচারের শিকার হয়েছেন, আপনার প্রতি সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। জি, আপনাকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। সো আপনাকে তো ধরা হয়েছিল, আপনাকে আয়নাগরে রাখা হয়েছিল। একটু বলবেন যে আহ, কবে আপনাকে ধরা হয়েছিল, কবে নেওয়া হয়েছিল আয়নাগরে? জি, আমার নাম শেখ মোহাম্মদ সেলিম, আমি মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী। আমি 2008 সাল থেকে মালয়েশিয়াতে কর্মরত এবং ব্যবসায় জড়িত ছিলাম। আমি 2015 সালের শেষের দিকে বাংলাদেশে যাই বিবাহ করার উদ্দেশ্যে। নর্মালি সব চলতেছিল, আমাদের গাড়ির ব্যবসা আছে বাংলাদেশে। পলিটিক্যাল ভাবে আমরা বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমার ভাইয়া বিএনপির শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কাপাসিয়া উপজেলা। আমি মালয়েশিয়া যুব দলের সাথে সম্পৃক্ত দীর্ঘদিন যাবৎ। আমি মহানগর কমিটির সাধারণ সম্পাদক মালয়েশিয়াতে। 2015 সালের লাস্টে দিয়ে দেশে যাওয়ার পরে আপনার নর্মালি 2-3 মাস খুব ভালোই চলতেছিল। 29শে মে 2016 আমি গাড়ির বডির কাজ পর্যবেক্ষণ করতেছিলাম এটা কাপাসিয়া এটা এটা কোন জায়গা, বডি গ্যারেজের কাপাসিয়া? মাঠে, কাপাসিয়া ব্লাড ব্যাংকের পাশে। আচ্ছা, জি। বডির কাজ পর্যবেক্ষণ করতেছিলাম, আনুমানিক 4টা 5টা এরকম হবে। আমি বডি গ্যারেজে অবস্থান করি, হঠাৎ করে আমার মোবাইলে একটা কল আসে। তো আমি আমার মোবাইলটা বের করি, কোনো নাম্বার ছিল না, জাস্ট আমার মোবাইলে সাউন্ড হচ্ছিল আর কি, রিংটোনের।
তৎক্ষণাৎ আপনার 4-5 জন লোক বা 6-7 জন লোক আমার সামনে চলে আসলো, আনুমানিক 8-10 ফিট দূরত্ব ওনাদের থেকে আমি। তো আমাকে জিজ্ঞেস করলো, শেখ মোহাম্মদ সেলিম? আমি বললাম জি। তৎক্ষণাৎ আপনার 2 জন লোক আমার ডান পাশে এবং বাম পাশে চলে আসে। চলে আসার পর বলে, একটু সামনে আসেন, কথা আছে। তো আমি আমি আপনার তাদের সাথে সামনে যাই। আমি তো আসলে কিছু বুঝে উঠতে পারি নাই। তো না, যাওয়ার পরে বলে একটু সামনে আসেন। আমি যাচ্ছি, তো আমার ভাইয়া জিজ্ঞেস করলো যে কি সমস্যা, আপনারা কারা? তখন আপনার ওনারা বললো যে উনি একজন লোককে দেখাই দিবে, কথা আছে, এই জন্য সমস্যা নেই। তারপর আপনার ওনারা যে গাড়িটা রাখছিল, আমি আসলে বুঝি নাই যে ওনাদের গাড়ি এটা। গাড়ির ওই বরাবর যাওয়ার পরে ওনারা আমাকে ধাক্কা মেরে গাড়ির ভিতরে উঠিয়ে ফেলে। গাড়ির ভিতরে লোকজন বসা ছিল, উঠানোর সাথে সাথে একজন আমাকে ধরে ফেলে, আর বাইরে যারা 2 জন ছিল ওনারা গাড়িতে উঠে যায়। তৎক্ষণাৎ আমার হাত বেঁধে ফেলে, আমার চোখ বাঁধে। ওই লোক প্রথম 2টা কাপড় দিয়ে 2বার চোখ বাঁধে, একবারে পুরো ফেস সহকারে। তারপর আমাকে একটা কালো টুপি পরানো হয়, আমার মোবাইলটা নিয়ে নেওয়া হয়, আমার মানিব্যাগ নিয়ে নেওয়া হয়, গাড়ির দরজাটা লাগিয়ে দেওয়া হয়, আর গাড়িটা চলা শুরু করে, রানিং হয়। একজন আমাকে জিজ্ঞেস করে, আপকো হিন্দি আতা হ্যায়? হিন্দি মে বাত করো। তো আমি বললাম যে হিন্দি থোড়া থোড়া আতা। তারপরে বলে ইংলিশ। আমি বললাম জাদা নেই, থোড়া থোড়া। তারপর উনি আর কোনো কথা বলে না, বাংলাতেই আমাকে জিজ্ঞেস করে, আপনার নাম? বলি শেখ মোহাম্মদ সেলিম, বাবার নাম। আপনি কি করেন? বিস্তারিত, আমি মালয়েশিয়া প্রবাসী, এই নর্মাল কথা জিজ্ঞেস করে। তো আমি খুব নার্ভাস ফিল করলাম, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কাপড়টা খুলে দেন। তো ওনারা কাপড়টা একটু লুজ করে দেয়, আর তখন গাড়িটা আপনি চলতে থাকে। আহ, আর তারা খুব জোরে আপনার মিউজিক ছেড়ে দেয় গাড়ির মধ্যে, প্রচন্ড জোরে। আপনার সম্ভবত আপনি গুজরাটি বা কোনো একটা সঙ্গীত ওনারা বাজায়, খুবই উচ্চ স্বরে, লাউড স্পিকার দিয়ে। তারপর আপনার গাড়ি চলতে থাকে। আমি পরবর্তীতে অনুমান করতে পারি যে আমি রাজেন্দ্রপুর পর্যন্ত গাড়িটা চলে আসে রেল ক্রসিং এ। আর তারপর আপনার ক্যান্টনমেন্টে আমাদের চেকপোস্ট আছে, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে, ওইখানে গাড়িটা থামানো হয়। তো তারপর ওনারা সামনের বা সাইডের একটা গ্লাস খুলে সেনা অফিসারকে বলে পিছনের গাড়িতে কথা বলার জন্য। তারপর গাড়িটা আবার 2-3 মিনিট ওইখানে ওয়েট করে গাড়িটা চলতে শুরু করে। ওইখান থেকে মেবি আপনার 4-5 মিনিট, আমি অনুমান করছি যে ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান যেটা, ওইখানে জঙ্গলে যে কোনো এক জায়গায় গাড়িটা ব্রেক করে আমাকে নামানো হয়, নামিয়ে অন্য একটা গাড়ির মধ্যে আমাকে উঠানো হয়। তারপর আবার গাড়িটা চলতে থাকে। গাড়িটা খুব স্পিডে চলছিল ওই সময়। আহ পরবর্তীতে আপনার গাড়িটা একসময় একটু স্লো চলা শুরু করে। জি। আমি জাগ্রত চৌরঙ্গীর যে মোড়, এটা ফিল করতে পারি। তারপরে আপনার হোটেল রেডিসনের এখানে একটা টার্নিং আছে, বাম দিকে মোচড় দেয়, আমি ওইটা ফিল করতে পারি। তারপরে আপনার আমার ক্যালকুলেশন অনুযায়ী কর্মীতলা, হোটেল রেডিসন, নৌবাহিনীর ক্যাম্প, এর যে কোনো আশেপাশে আমাকে নিয়ে যাওয়া হয়। একটা বাই রুটে প্রবেশ করে গাড়িটা, যেখানে আপনি গাড়িটা খুব স্লো। আর একটা চেকপোস্ট ছিল মেবি, ওনারা গ্লাস নামিয়ে হয়তো বা ওনাদেরকে সেলুট দেওয়া হয়। কথা কি বলছে ওটা আমি বুঝতে পারি নাই, কারণ ওই সময় আমার মানসিক অবস্থা একেবারেই, মানে আমি হতভম্ব হয়ে গেছি। আমি আসলে বুঝে উঠতে পারি না যে আমার সাথে কি হচ্ছে। তারপর আপনার 2টা স্পিড ব্রেকার আমি ফিল করি, একটু উঁচা। তারপর গাড়িটা চলতে থাকে, খুব স্লোলি চলছিল গাড়িটা। এক জায়গায় আমাকে নামানো হয়। নামানোর পরে আমি কেচি গেট বলে, যেটা কলেপসেবল গেট, যেটা এটা খোলা হয়, আমি শব্দ ফিল করতে পারি, শুনি, যেটা কলেপসেবল গেট খোলা হচ্ছে। ওইখান থেকে আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামানো। মানে আপনি বুঝতে পারছেন যে আপনাকে উপরে না নিয়ে সিঁড়ি দিয়ে নিচে মাটির নিচে নিয়ে যাওয়া হচ্ছে, রাইট? জি জি জি, আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামানো হয়। নিচে নামানোর পরে অনেক জায়গা ঘুরিয়ে আমাকে একটা রুমের ভিতরে আপনার বসানো হয়। সো এই যে সিঁড়ির নিচে নামানো হলো, কতক্ষণ আপনাকে হাঁটতে হলো সিঁড়ির নিচ দিয়ে? সিঁড়ি দিয়ে আপনার 5-6টা স্টেপ হবে। তারপরে সিঁড়ি দিয়ে নামানোর পরে আমাকে ভিতরে অনেক অনেকক্ষণ হাঁটলেন জায়গা আপনি? হাঁটানো। ওকে, ওকে। তারপর আপনার আমাকে একটা রুমের মধ্যে বসিয়ে রাখা হয়, চেয়ারের মধ্যে। আহ, একজন একজন বা 2-3 জন লোক আসে, আমি যেহেতু দেখি নাই। মানে আপনার চোখ আমাকে বাঁধা, তখন আপনার চোখ বাঁধা? জি জি, সেম, চোখ বাঁধা এবং টুপি পরানো।
আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর একজন বা দুই তিনজন লোক আসে, আইসা আমার মেডিকেল ইকুইপমেন্ট মানে আমার প্রেসার মাপার যে ইয়াটা এটা লাগানো হয়। ওনারা আমার প্রেসার মাপে আর আমাকে জিজ্ঞেস করে যে আপনার কোনো সমস্যা। আমি বলছি আমি নার্ভাস ফিল করতেছি। আপনারা আমাকে কোথায় নিয়ে আসছেন, আপনারা কারা? তো কোনো কিছুর উত্তর দেয় না। লাস্ট উনি এটা খোলার সময় বলে অল ওকে। ওকে। তখন ওনারা চলে যায়, আমি পায়ের শব্দ ফিল করতে পারি যে ওনারা চলে যাচ্ছে। হুম হুম তারপর হঠাৎ করে সামনে বা সাইডে বসা ছিল একজন মহিলা। উনি আমাকে জিজ্ঞেস করে শেখ মোহাম্মদ সেলিম। তো আমি বুঝতে পারি যে এটা মহিলার কণ্ঠ। হুম তো আমি বললাম জি। আপনার নাম? আমি বললাম আপনি কি করেন, আপনার পিতার নাম। আমি সব কিছু ডিটেলস বলি। হুম আহ, আমি মালয়েশিয়ান প্রবাসী, আমার পাসপোর্ট নাম্বার নেওয়া হয়। আমাকে জিজ্ঞেস করা হয় আপনি আহ, সম্ভবত পাকিস্তানের একটা এজেন্সির নাম আমাকে জিজ্ঞেস করা হয়। আইএসআই। আইএসআইএল হুম ওনারা জিজ্ঞেস করে, আমি নাকি ওটা সক্রিয় সদস্য। তো আমি বলি যে আমি এটার নামও কোনোদিন শুনি নাই। হুম তারপর বলে আপনি পঞ্চগড় কেন গেছেন? আমি বলি আমি কখনো পঞ্চগড় যাই নাই। তারপর আমাকে কোতোয়ালিপাড়া বা একটা জায়গার নাম বলা হয়, যেখানে আমি শেখ হাসিনার জনসভায় নাকি বোমা পুঁতে রাখছিলাম। হুম হুম এরকম একটা জিনিস জিজ্ঞেস করা হয়। আমি বলি যে আমি এটার নামও শুনি নাই কোনোদিন। আর আমার জন্ম তারিখ জিজ্ঞেস করে, আমি বলি ১/১/১৯৯০। তো ওনারা জন্ম তারিখটা বিশ্বাস করতে চাচ্ছিল না। আর শেখ মোহাম্মদ সেলিম এটা আমার রিয়েল নাম না, আমার অন্য কোনো নাম আছে। আমি বলি যে না, এটা আমার পারিবারিক দেওয়া নাম। শেখ মোহাম্মদ সেলিম আমার রিয়েল নাম, ডাকনাম সেলিম। তখন আমাকে মারধর করা হয় লাঠি দিয়ে, দুই পাশ দিয়ে আঘাত করা হয়। তারপর আপনার ওইখান আপনাকে থেকে মারধর, আমাকে আপনাকে যে মারধর করা হলো কি দিয়ে মারলো আপনাকে? আমি লাঠির আঘাত পাই, মানে ওকে, কিরকম সো লাঠি ওটা আপনাকে বুঝতে লাঠির পারি আঘাত নাই। যে করলো এটা কি আপনার চোখ বান্ধা তখন না চোখ খোলা আছে? চোখ বাঁধা, চোখ বাঁধা। চোখ চোখ বাঁধা বাঁধা, অবস্থায় আপনাকে টুপি মারধর পরায়। করতেছে কি কোথায় মারলো? জি, আপনার পিঠের মধ্যে, হাতের মধ্যে, পায়ের আমার মধ্যে? আপনার ডান পাশ উপরে, বাম পাশ উপরে, দুই পায়ের দুই সাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা খুব খুব জোরে মারলো না মৃদু? খুব জোরে, খুব জোরে, যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। প্রথম দিন একটু কম মারছিল। তারপর আমাকে এখান থেকে নিয়ে যায় দুইজনে ধরে, একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়। রুমটার তো প্রশস্ত আপনাকে হবে যে আপনার। আপনাকে যে মারলো আপনি কি সেন্সলেস হয়েছিলেন না সেন্সলেস হন নাই? ওই দিন আমি তেমন একটা সেন্সলেস না, বাট আমি খুবই নার্ভাস ছিলাম। আচ্ছা মানে আমি আসলে মানে অজ্ঞান হবো এরকম অবস্থা আর কি। বাট ওই দিনকে তেমন একটা মারে নাই। আচ্ছা নির্যাতনের ইয়েগুলো পরবর্তীতে বেশি হয়। আচ্ছা। তারপরে নিয়ে গেল আপনাকে আরেকটা রুমে, রাইট? আমাকে একটা রুমে নিয়ে যাওয়া হয়, ওইখানে আমি দুইজন লোক কত দেখতে সময় পাই। মারলো আপনাকে? কতক্ষণ মারলো? 10-15 মিনিট হবে আচ্ছা, জিজ্ঞাসাবাদ করছিল। করে তারপর পিটানোর পরে নিয়ে গেল আপনাকে রুমে, রাইট? জি, দুইজন ধরে আমাকে অনেক দূর হাঁটানো হয়। হুম হুম অনেক দূর হাঁটিয়ে আমাকে একটা রুমের ভিতরে নিয়ে যাওয়া হয়। তখন আমার চোখ এবং হাত খুলে দেওয়া হয়। আচ্ছা ওইখানে আমি দুইজন লোককে দেখতে পাই। একজন লোকের নাম মেবি বলছিল উনি শেখ নূর। ওনার বাড়ি চট্টগ্রাম, ওনাকে নাকি 3-4 বছর আগে ধরে আনছে। ওনার গরুর ফার্ম আছে, ডেইরি ফার্ম আছে এবং দুধের ইয়া করে উনি। আচ্ছা উনি এটা বলছিল আর কি। তারপর আরেকজন ছিল সিঙ্গাপুর প্রবাসী মেবি। উনি তেমন কথা টথা বলে নাই, তাকেও প্রচন্ড মারধর করা হয়েছিল। হুম হুম। তারপর বাট আমার আপনারা যে সম্ভবত আপনাকে রাত আপনাকে যে রুমে নিয়ে গেল, যেখানে ওনাদের সাথে দেখা হলো, এই রুম কেমন? এটা কি খুব সুন্দর পরিপাটি রুম না স্যাঁতস্যাঁতে না না, 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 ময়লা একেবারে না জীর্ণশীর্ণ অবস্থা। জীর্ণশীর্ণ অবস্থা, একটা এক্সস্ট ফ্যান শুধু আপনার হাওয়া টেনে নেয় বাহিরে। আর উপরে একটা লাইট। আচ্ছা আচ্ছা আর আচ্ছা একটা খাট আছে, ওই খাটের মধ্যে যে বুড়া লোকটা ছিল, ওই বুড়া লোকটা খাটে শুইতো। আর আরেকজন যে উনি নিচে শুইতো, আমিও নিচে শুইছি। আচ্ছা আচ্ছা। ওই রুমে নিয়ে গেলে তারপর আপনি আরো দুজন লোক পেলেন, রাইট? জি, জি, জি। ওকে, তারপরে কি তারপর হলো? তা আর তখন কি দিন না রাত ছিল? তখন মেবি রাত হয়ে গেছে আর কি। মানে আপনি ওনাদেরকে আপনি রাতের কি খাবার আপনি দেওয়া হয়। আপনি বুঝতে পারেন নাই তখন কি কোন সময়, রাইট? আর রাত হয়েছে বলতে এটা আমি অনুমান করতে পারছি, যেহেতু আমাকে বিকালে নিয়ে আসে। হুম হুম। আহ রাত হয়েছে, রাত কয়টা বাজে ওইটা আমি বলতে পারবো মানে ওইখানে কি বোঝার উপায় আছে যে কোথায় দিন না রাত, এটা বোঝা যায়? না। এটা বুঝার কোনো ইয়া আমি আমি আসলে পর্যবেক্ষণ ওই রকম ভাবে বুঝতে পারি নাই। ওকে ওকে ওকে। ওই তারপর যে আপনার যে যে ওনাদেরকে যে খাবার দেওয়া হয়। আপনাকে যে রুমে নিয়ে গেছিল, এই রুমে কি দরজা জানালা আছে? জানালা টানালা আছে না জানালা নাই? জানালা নাই। আপনার একটা এক্সস্ট ফ্যান লাগানো, আর সামনে একটা দুইটা দরজা আর কি, মানে একটা কাঠের দরজা, একটা লোহার দরজা।
আচ্ছা কাঠেরটা মাঝে মধ্যে বন্ধ করা হয়, আর ওইটার ছোট একটা ছিদ্র আছে, যেটা দিয়ে ওনারা বাইরে থেকে ভিতরে দেখে। আর যে লোহার যে দরজাটা, নর্মালি আপনার জেলখানার যে দরজা, ওই রকম দরজা, ওইটা সবসময় বন্ধ থাকে। ওকে, সো আপনাকে রাত্রে নিয়ে আসলো, ওইখানে নিয়ে আসার পর আপনারা এই রুমে ছিলেন, রাইট? জি, আমাদেরকে খাবার দেওয়া হয়, ওনাদেরকে ভাত দেওয়া হয়, পানি দেওয়া হয়, আমাকে এনার্জি প্লাস বিস্কিট দেওয়া হয় 1 প্যাকেট, আর একটা মাম ওয়াটারের বোতল দেওয়া হয়। আচ্ছা, তারপরে কি হলো, রাত্রে ঘুমালেন আপনারা? ঘুম তো আসলে তেমন একটা আসে নাই, আমি খুব কান্নাকাটি করি। বারবার ওনারা আসে, আইসা আমার ফোন নাম্বার, আমার ফেসবুক আইডি, আমার ইমেল আইডি এগুলা জিজ্ঞেস করে, আমি যতটুকু পারি ততটুকু দেই। আমাদেরকে পেপার, আমাকে 2-3 পিস A4 সাইজের পেপার দেওয়া হয় আমার জীবন বৃত্তান্ত লেখার জন্য, আমার পরিচয়, আমি কি করি, সবকিছু লেখার জন্য। আমি এগুলো লিখে দেই। তারপর কিছু সময়, বলতে কয়েকদিন হয়তো বা মেবি, ওইখান থেকে আমাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য হাত টাত বেঁধে, চোখ টোক বেঁধে, টুপি পরিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়। পুনরায় মেবি ওই রুমে নিয়ে যাওয়া হয় আর কি। যেখানে আপনাকে প্রথম তারপর দিন পিটানো হয়েছিল ওইখানে? জি জি, আচ্ছা। তারপর আমি ওই মহিলার কণ্ঠই বুঝতে পারি, ওনার টোন আমি ফিল করি যে উনি সেই মহিলা প্রথম যেদিন আমাকে জিজ্ঞাসাবাদ করছিল। দ্যাট মিনস তো এই ওই সেম দিন আমাকে এই দ্যাট মিনস এই সেম বিল্ডিং এর মধ্যেই অনেক দূরে ওই রুমটা আছে, রাইট? জি জি, এক্স্যাক্টলি, রাইট, অনেক বাট দূর। বাট অনেক দূরে ওই রুম, ঠিক আছে। দর্শক যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, উনি আয়নাগরে ছিলেন, ওনাকে আয়নাগরে বন্দি রাখা হয়েছিল এবং চরম নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি আজকে তার অভিজ্ঞতার কথা বলছেন যে আয়নাগরে কিভাবে তাকে নির্যাতন করা হয়েছিল। আমরা আপনাদের জাস্ট বিষয়টি জানানোর জন্য আমরা ওনাকে নিয়ে আসছি ইন্টারভিউ করার জন্য, এবং আপনারা যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। জি জি, এরপরে কি হলো? তারপর পুনরায় চোখ টোক বেঁধে আমাকে ওই রুম থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। আহ, উনারা সেম জিনিস জিজ্ঞেস করে, হাজারো প্রশ্ন করে। বাট এই জিনিস, যেই জিনিসগুলো আমি আজকে বলতেছি, যে আমার নাম, আমার পিতার নাম, আমার বয়স, কোতোয়ালি পাড়া, তারপর পাকিস্তানের আপনার আমি কোন গোয়েন্দা সংস্থার এজেন্ট, আমি কয়বার পাকিস্তান গেছি, আমি সিঙ্গাপুর গেছি কিনা, আমি পঞ্চগড় কেন গেছি, তারপর আপনার ওইগুলা জিজ্ঞেস করে আর আমি উত্তর দেই। ওনারা আমাকে প্রচন্ড আঘাত করে, আমার মনে হয়েছিল যে আমাকে দুইজনে পিটায়। এমন মানে একটা আপনার অবস্থা হয়েছে যে লাঠি ভেঙে গেছে। আপনার চোখ চোখ বন্ধ ছিল? চোখ বন্ধ, চোখ বন্ধ, আমাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। ও, চেয়ারে বেঁধে আপনাকে পিটাচ্ছে? জি, আচ্ছা আচ্ছা। আপনার লাঠি ভেঙে নিচে পড়ে যায় এমন অবস্থা। তারপর নতুন লাঠি দিয়ে আমাকে আবার পিটায়। আপনার এমন একটা অবস্থা হয়েছে যে আহ, আমি 10-15 মিনিট হয়তো বা বুঝতে পারি যে ওনারা আমাকে মারতেছে। তারপর আমি আর কোনো কিছু ফিল করতে পারি নাই, শুধু আমি বুঝতেছি যে আমার শরীরে কিছু টাচ হচ্ছে, এমন একটা অবস্থা হয়েছে। মানে মাইর খেতে খেতে তারপর আপনার আমার, শরীর অবশ হয়ে গেছে তাহলে, রাইট? জি জি, আচ্ছা আচ্ছা। আম, তারপর ওনারা বুঝতে পারছে যে আমি এখন মানে অজ্ঞান হয়ে যাচ্ছি। তারপর ওইখান থেকে আমাকে ওনারা নিয়ে আসে, হুম। নিয়ে আইসা আমাকে অন্য একটা রুমের ভিতরে নিয়ে যায়। জি। যেখানে যাওয়ার পর আমি একজনকে দেখতে পাই, একজন লোক খুব জীর্ণ শীর্ণ অবস্থা, জামা কাপড়ে খুবই বিধ্বস্ত মনে হলো ওনাকে, মানসিক ভাবে বিপর্যস্ত। উনি আমি যে রুমের ভিতর আমাকে প্রবেশ করানো হলো, উনি তাকিয়েও দেখে নাই, মানে এমন একটা অবস্থা। রুমটা খুবই স্যাঁতস্যাঁতে অবস্থা, জীর্ণ শীর্ণ, গন্ধ প্রচন্ড। একটা খাট, খুব ছোট রুমটা, 10 ফিট বাই 10 ফিট হবে। হুম হুম। তারপর ওনারা বলে যে কোনো কথা হবে না, ওনাকে উদ্দেশ্য করে বলে এর সাথে কোনো কথা বলবি না, কথা বললে বুঝেছি তো কি করবো। আর যারা আমাদেরকে রুমে নিয়ে আসতো, ওনাদেরও আপনার মাস্ক পরা থাকতো, চশমা লাগানো থাকতো। আমাদের চোখ খোলার পরেও মানে ওনারা যে কে, ওনাদের ফেস দেখা যাইতো না। ওনারা 2-3 জন আসতো, হাতে আপনার লাঠি থাকতো, অস্ত্র থাকতো। তারপর আমাকে ওই রুমে রেখে যায়, ওনারা দরজা লক করে দেয়। আমি খুব চিল্লাইয়া কান্নাকাটি করি। তারপর ওই লোক আমাকে বলে, কান্নাকাটি করেন কেন, কান্নাকাটি করে লাভ নাই, দোয়া করেন। তারপর কিছু সময় যাওয়ার পরে উনি ওনার পরিচয় দেয়, আমি জিজ্ঞেস করি, হুম উনিও হুম। আমার পরিচয় জানতে চায়। রাইট। আমি বলি যে আমি মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী। তারপর উনিও কান্না করে উঠে, উনি বলে যে আমার 2টা বাচ্চা, আমার ছোট বাচ্চারা আমাকে খুব মিস করে। তারপর আমি জিজ্ঞেস করলাম আপনাকে কেন আনছে। উনি বললো যে উনি নাকি বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য অলিম্পিকে যাওয়ার কথা ছিল, 2015, 16 বা 17-তে, মার্শাল আর্টের উপর। তারপর উনি বলে ওনার নাম হলো লিটন,
ওনার বাড়ি হলো বাড্ডাতে। আহ, এই হলো ওনার পরিচয় বৃত্তান্ত। উনি বলল বাড্ডার লিটন, উনি অলিম্পিকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর কি, তো ওনাকে উঠিয়ে নিয়ে আসে বাড়ি সো থেকে। সো ওনাকে নেওয়া হয়েছে কতদিন, উনি বলেছে কতদিন থেকে উনি আছে এটা? উনি বছর বছর দুয়েক হবে মেবি, এর ওই বেশি ওই- সময়। ওই এখানে অন্ধকার আপনি সময়টা বলা যায়। ওই অন্ধকার প্রকোষ্ঠের মধ্যেই আছে উনি 2 বছর 2 থেকে, রাইট? জি জি জি। অ্যান্ড দেন সো ওনার অবস্থা কি? ওনার শরীর খুব জীর্ণশীর্ণ হয়ে গেছে? উনি একেবারে শুকিয়ে গেছিল। আর ওনার আপনার ওই যে সম্ভবত ওনার ডায়াবেটিক্স হয়ে গেছিল, উনি প্রস্রাবের খুব সমস্যায় ভুগতেন। খুবই মানে অসুস্থ আর কি, মানবিক ওকে, সো ওইখানে দৃষ্টিকোণ থেকে। ওইখানে কেউ কেউ বলছেন যে ধরেন অনেককে দেখা যেত শেপ টিপ মাসের পর মাস, বছর পর বছর শেপ টিপ কিছু নাই, চুল টুল কাটা নাই, যার কারণে তাদেরকে দেখলে মনে হতো একদম মানে ভয়াবহ অবস্থা। এরকম কি আপনার মনে জি, হয়েছে? এক্স্যাক্টলি আমার সাথেও এটা হয়েছে। কিছুদিন পর আপনার আমি এটা বলবো সামনে, আমাকে চুল কাটার জন্য নিয়ে যাওয়া হয়। তখন চুল কাটে এবং মুছ কাটে, কিন্তু ওনারা আমার আপনার এই দাড়ি কাটে না। আমি তো নর্মালি দাড়ি কাটতাম, হুম হুম। তখন ওনারা দাড়ি কাটে। বলছে তো দাড়ি কাটা নিষেধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। চোখ বাঁধা অবস্থায় ওনারা আমার চুল কাটে। হুম হুম। ওকে, সো ওইখানে কয়দিন ছিলেন আপনি, এইভাবে কয়দিন ছিলেন ওই ওইখানে রুমে? কিছু সময় যাওয়ার পরে আপনার মাঝে মধ্যে আপনার একজস্ট ফ্যানের সাউন্ডটা খুব বাড়িয়ে দেওয়া হইতো, প্রচন্ড বিকট শব্দ হইতো। তখন কানে ব্যথা হইতো, মনে হতো যে আপনার মাথার মস্তক ফেটে যাচ্ছে, কান ফেটে রক্ত বের হচ্ছে, অজ্ঞান হওয়ার মতো অবস্থা হইতো। তো ওইখানে কিছু সময় ছিলাম, মাঝে মধ্যে একজস্ট ফ্যান বন্ধ করে দেওয়া হইতো। তো আমরা যে রুমে ছিলাম এর বাম পাশে একজন লোক থাকতো, উনিও খুব কান্নাকাটি করতো। সো ওনার সো সাথে মাঝে আপনি মধ্যে আপনি আপনি লিটন কি কথা আপনি কি মাঝে আপনাদের রুমের মানে ওয়াল ভেদ করে কি কান্নার আওয়াজ আসতো? শোনা যেত অন্য রুমগুলোতে লোকজন এটা কাঁদছে, আপনার চিৎকার যখন করছে? একজস্ট ফ্যানটা নির্দিষ্ট কিছু সময়ের জন্য ওনারা বন্ধ করে দিত, হুম হুম। বন্ধ করে দিলে শত শত লোকের কান্না আমি শুনতে পাই। ও, ওকে ওকে ওকে। আমার দ্যাট কাছে মিনস, মনে হয়েছে এখানে কয়েকশো লোককে রাখা হয়েছে। এবং সবাই কাঁদতেছে বিভিন্ন রুমে বসে, রাইট? সবাই কাঁদতেছে, চিল্লায় চিল্লায় কাঁদতেছে। ওকে ওকে। আর আমাদের বাম পাশে যিনি ছিল, উনি উনি লিটনের সাথে কথা বলতো। উনি নাকি ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার ছিলেন। আচ্ছা তো আচ্ছা। আমি একটা স্বপ্ন দেখি, লিটনকে বলি যে আমি স্বপ্ন দেখছি আমার বাড়িতে পুলিশ আক্রমণ করছে, আমি ওয়ালটপকে পালিয়ে যাচ্ছি। তো লিটন আবার ওই লোককে জিজ্ঞেস করে। ওই লোক বলে যে লিটন আপনার সাথে কে, এই লোক চিল্লায় কান্নাকাটি কেন করে? তো লিটন বলে যে ওনাকে ধরে আনছে, উনি তো আসলে কিছুই জানে না, ওনার পরিবারও জানে না, ওনাকে বডি গ্যারেজ থেকে উঠিয়ে নিয়ে আসছে, উনি মানে আপনি মালয়েশিয়ার প্রবাসী ব্যক্তি। আপনি 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 চিৎকার করে কাঁদতেন, রাইট? আমি খুব চিল্লায় চিল্লায় কাঁদতাম, কারণ আমি আসলে বুঝতেছিলাম না যে আমার সাথে কি হচ্ছে। আমি আচ্ছা। তো আসলে কল্পনাও করতে পারি নাই যে আমি একজন রেমিটেন্স যোদ্ধা, আমি একজন প্রবাসী। আমার পলিটিক্যাল পরিচয়টা হলো পরে, আমি কোন রাজনীতি করি বা আমার পরিবার কোন হুম হুম। রাজনীতি করে। আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম, আমি ছুটিতে বাড়িতে গেছি, হঠাৎ করে আমাকে তুলে আনছে। আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে আগে শুনতাম যে দেশে মানুষ নিখোঁজ হয়, হুম বাট হুম। ওইটা আমার ছিল একটা মানে আজব এক অভিজ্ঞতা। সো আপনাকে যে এত বেশি মারলো, আপনাকে এরপর ওই রুমে নিয়ে গেল, তা আপনার শরীরে কোনো ব্যথা হয় নাই? ব্যথা বলতে প্রচন্ড ব্যথা, মানে কি বলবো আপনাকে। আর ওই রুমে প্রচন্ড গরম, এটার জন্য হয়তো বা একটু বেঁচে গেছি। আপনার এত পরিমাণ গরম ছিল, সারাক্ষণ আপনার শরীর ঘামত, কোনো ওকে। ঠান্ডা ফিল করতে পারি নাই, প্রচন্ড গরম। আচ্ছা তারপর আচ্ছা। মেডিসিন দিত ওনারা, অনেক মেডিসিন দিত। একবার মেডিসিন খাওয়ার পরে আমি খুব অসুস্থ ফিল করি, আমার মনে হয়েছে যে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। আমি যে বের হমু, উঠে দাঁড়ামু, ওই রকম কোনো অবস্থা আমার ছিল না ওষুধ খাওয়ার পরে। হুম হুম। ওনারা খোলা ওষুধ দিত, হাতে নিয়ে আসতো টিস্যুর মধ্যে পেঁচায়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো তারপরে আপনার আমাদের, জি, গো অ্যাহেড, জি, তারপরে কি হলো? তারপর আমাদের ডান পাশে একজন লোক ছিল, উনি খুব চিল্লায় কাঁদতো আর ওয়ালের মধ্যে আঘাত করতো। হয়তো বা উনি উপর থেকে নিচে লাফ দিয়ে পড়ে যাইতো, মানে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে পড়ে যাইতো, মানে হুম খুব হুম। জোরে সোরে আঘাত করতো আর চিল্লাইতো। হুম হুম। তো মাঝে মধ্যে কাঠের দরজাগুলা বন্ধ করে 5-6 জন ওনার রুমে ঢুকতো, শব্দ পাইতাম আমরা। তারপর আবার একদিন 2 দিন আর ওনার কোনো খবর নাই, উনি একবারে নিশ্চুপ। আবার উনি ওয়ালে আঘাত করে মাথা দিয়ে, হয়তো বা হাতে, দরজার মধ্যে আঘাত করে খুব জোরে। ফ্যান চলা অবস্থায় আমরা বুঝতে পারতাম যে উনি ওয়ালে আঘাত করতেছে, হুম হুম। চিল্লাইতো খুব। আর উনি আমাদের কারোর সাথে কথা বলতো না। একজস্ট ফ্যান বন্ধ করার সময় লিটনের সাথেও কথা বলে নাই। আচ্ছা। লিটন আমাকে বলছিল যে একদিন কথা বলছিল, উনি নাকি
সামরিক বাহিনীতে কোথাও জব করেছে বা কি এরকম একটা কিছু আর কি। হুম হুম। সো আপনাকে এরপরে বুঝলাম এখানে এই অবস্থা ছিল, অনেক লোক কান্নাকাটি করতো, মানে আপনাদের কি কোনো বাথরুম ছিল? বাথরুম ছিল না ওপেন জায়গা ছিল এটা? সরি, এক্স্যাক্টলি বুঝি না আপনার আমি কথা। বুঝিনি, আপনাদের বাথরুমে যাওয়ার জন্য কোনো জায়গা ছিল না? কিরকম বাথরুমের সুবিধা কি জি ছিল? জি জি। বাথরুমে আমাদেরকে আপনার চোখ বেঁধে নিয়ে যাইতো। আমরা বাথরুমে যাওয়ার জন্য দরজার মধ্যে জোরে আঘাত করতাম, হুম হুম। শব্দ হইতো, চিল্লাইতাম, তখন ওনারা আসতো। আচ্ছা আইসা আচ্ছা। চোখ টোক বেঁধে যতগুলা রুম ছিল হয়তো বা সব রুমের কাঠের দরজা লাগাইতো। হুম হুম। কয়টা রুম ওইটা আমি গুনতে পারি নাই, বাট আপনার কাঠের দরজার শব্দ পাইতাম, যে সমস্ত কাঠের দরজা বন্ধ করে চোখ বেঁধে হাত বেঁধে টয়লেটে নিয়ে যাইতো। সর্বোচ্চ আপনার 1 মিনিট সময় দিত টয়লেটে। হুম এরপরে ওনারা লাথি দিয়ে ভিতরে ঢুকে যাইত। আমরা হাত দিয়ে দরজা আটকাইলেও, আমি হুম। আটকানোর পরেও মনে করেন যে ধাক্কা দিয়ে ঢুকে যাইতো, যেহেতু ভিতর দিয়ে লক করার কোনো সিস্টেম ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ওই রুম থেকে আমাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। আহ ওই রকম জিজ্ঞাসাবাদ করে আমাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। হুম হুম। আমি আমার পুরুষাঙ্গে আমি খুব মানে ফিল করি যে ব্লেড দিয়ে কাটলে যেরকম এরকম ফিল হয়। আমার পুরো শরীর আপনার হাতটা বাঁকা হয়ে আসে, পাও বাঁকা হয়ে যায়। হুম হুম। আমার মস্তকে আমি ফিল করি যে মস্তক ফেটে যাচ্ছে। আমার চোখ টোক একবারে মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে। হুম হুম। আমাকে প্রচন্ড মারে, আমি অজ্ঞান হয়ে যাই। তারপর আমাকে ওইখান থেকে আরেকটা রুমে নিয়ে যাওয়া হয়। ওইখানে আমি একলা। তখন আমি খুব কান্না করি, চিল্লায় চিল্লায় আরো জোরে কান্না করি। আমি মনে করছি যে আমি ওইখানে মারা যাব। ওই রুমটাও সেম প্রশস্ত ছিল, 10 ফিট বাই 10 ফিট, উচ্চতা 18 থেকে 20 ফিট হবে। একটা এক্সস্ট ফ্যান, একটা লাইট ওয়ালের মধ্যে খোদাই করে একটা লাইট লাগিয়ে রাখা হয়েছে। হুম হুম। আর প্রত্যেকটা রুমে আপনার অনেক লেখা, ওয়াল খোদাই করে লিখে রাখছে। আমাদেরকে যে কলম দিত, অনেকে কলম দিয়ে হয়তো বা লিখছে। মানে আমি তো কলম দিয়ে আসলে লিখি নাই, ভয়ে যে কলম নষ্ট হইলে পরে ওনারা মারবে। তো আপনার কলম দিয়ে লিখে রাখছে আমাদেরকে। আমাকে ডিজিএফআই বন্দি করছে, আমাকে সরকার বাড়ি থেকে উঠিয়ে আনছিল, আমাকে 2009-এ এখানে বন্দি করে রাখছে। এখানে জীবিত আসে, হুম হুম। ফেরত যায় মৃত। ওয়ান ওয়ে রাস্তা, এখান থেকে কেউ ফেরত যায় না। তারপর সরকার আমাকে, আওয়ামী লীগ সরকার আমাকে গুম করছে। বিভিন্ন নির্যাতন, এবং অনেকের নাম্বার লিখে রাখে, আমার হুম পরিবারকে নক করেন। আর লিটনের সাথে থাকার সময় ইংলিশ মিডিয়াম স্কুলের যিনি টিচার ছিলেন, হুম। হুম। উনি একটা নাম্বার আমাকে দিছিল যে আমি যদি দ্রুত মুক্তি পাই তাহলে আমি যেন ওনার আম্মাকে ফোন করি। উনি টয়লেটের মধ্যে লিখে রাখছিল নাম্বারটা। আমি নাম্বারটা পরবর্তীতে আপনার মুখস্থ করি, 017-140, বাকিটা আমি বলবো না। হুম হুম। তো তারপর আপনার ওই নাম্বারটা আমি মুখস্থ করি। আমি মালয়েশিয়াতে আসার পরে ওনার পরিবারের সাথে যোগাযোগ করি। তারপর আবার যখন আমাকে একলা রুমে রাখে, আমি খুব জোরে সোরে কান্না করি। আমি মনে হয়েছিল যে আমি মারা যাব, এমন একটা অবস্থা। যেহেতু কারেন্টের শর্ট দিলে আপনি বুঝতেই পারতেছেন যে কতটা নির্যাতন করা হয়। হুম আমার হুম। পায়ের তালুতে আঘাত করা হয় লাঠি দিয়ে। খুব বিভৎস একটা অবস্থা। ওনারা মানতে চাচ্ছিল না যে আমার শেখ মোহাম্মদ সেলিম আমার আসল নাম। ওনারা বলতেছিল যে আমার অন্য কোনো নাম আছে, আমার বয়স ওইটা, আমার হুম হুম। বয়স আরো বেশি, আর আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, এরকম কিছু একটা মিন করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। তারপর যখন আমি খুব জোরে জোরে কান্না করতেছিলাম ওই রুমে, ফ্যানটা বন্ধ করা হইলো। তো আমার ডান পাশের রুমে একটা ছেলে ছিল, সে আমাকে জিজ্ঞেস করলো, ওয়ালে আঘাত করলো, আমি দরজার সামনে দাঁড়াইলাম, হুম হুম। খুব কষ্ট করে দরজার সামনে দাঁড়াইলাম। সে ওই পাশ থেকে আমাকে জিজ্ঞেস করলো আমার নাম, আমাকে কেন ধরে আনছে। আমি বললাম যে আমি কিছুই জানি না। বললো যে আপনি কি রাজনীতি করেন? আমি বললাম যে আমার ভাইয়া বিএনপি রাজনীতির সাথে বাংলাদেশে জড়িত, আর আমি মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের পদে ছিলাম, এবং যুব দলের আমি পদে, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের সাথে আমি সম্পৃক্ত। আমি মহানগরের সেক্রেটারি ছিলাম স্বেচ্ছাসেবক দলের সাবেক। তারপর বলে যে তাহলে তো আপনাকে কম মারছি, এত চিল্লায় কান্নাকাটি করেন কেন? সে তার নাম প্রথম বললো সাহেংসা। আর সে খুব হাসাহাসি করত, আমাকে সান্ত্বনা দিত। তো আমাকে বললো কি যে আপনি তো বিএনপির বড় কোনো নেতা না, তো আপনি খুব দ্রুত মুক্তি পাইবেন। আমি বললাম যে আমাকে মেরে ফেলবে। তো আপনার সে বলল আপনাকে মারবে না, এখানে বিএনপির অনেক নেতাকে রাখা হয়েছে, ইলিয়াস আলী থেকে শুরু করে অনেককে রাখা হয়েছে, আমিও বিএনপি করি, হুম হুম। আমাকেও মারে নাই, আমাকে অনেক ওইখানে দিন কি আগে ধরে ওইখানে কি আনছে। বলছে যে ইলিয়াস আলীকে ওইখানে রাখা হয়েছিল? এক্স্যাক্টলি, সে ইলিয়াস আলীর সাথে কথা বলছে, এটা আমাকে বলছে। আর আচ্ছা তার আচ্ছা। পরিচয় সে সে আমাকে বলল যদি আপনি ছাড়া পান তাহলে একটু কষ্ট করে আপনি বংশাল যাবেন,
হুম হুম বংশাল যে কোনো লোককে আপনি বলবেন যে যুবনেতা সোহেল, সোহেল বললে সবাই চিনবে। হুম হুম। বলছে এমন কোনো দোকান নাই যেখানে আমার নাম বললে চিনবে না। বলছে ওকে। যে যদি আপনি বংশাল ছাড়া পান তাহলে বংশাল গিয়ে বলবেন যে যুবনেতা সোহেল সে এখনো বেঁচে আছে। আচ্ছা 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 আচ্ছা। তারপর বলল যে সান্ত্বনা দিত। আসলে তার কথা বললে আমার, আমি আসলে আবেগ আপ্লুত হয়ে যাই। কারণ এমন একটা সময় সে আমাকে সান্ত্বনা দিয়েছে যখন আমার মনে হয়েছিল যে আমি আর বাঁচবো না। নির্যাতন নিপীড়নের স্টিম রোলার এইভাবেই চালানো হয়েছিল যে আমার মনে হয়েছিল আমি আর বাঁচবো না, আমি মরে যাব। তবে আমার মনে হয়েছিল সোহেল যদি আমাকে সান্ত্বনা না দিত, আমি একলা রুমে যেভাবে ছিলাম আমি ওইখানে মারা যাইতাম। কারণ হুম আমার শরীরের অবস্থাও ভালো ছিল না। আর আমি আমি মানসিক ভাবেও খুব বিপর্যস্ত হয়ে গেছিলাম যে আমি মনে হয় মারাই যাবো এখন। আর আমার বাম পাশে একটা ছেলে ছিল, সে আমার সাথে কথা বলে নাই। ফ্যান বন্ধ করা অবস্থায় সোহেলের সাথে কথা বলছে যে মাঝখানে যাকে রাখা হয়েছে উনি এত চিল্লায় কেন। তো সোহেল বলছে যে উনি তো আসলে নিরীহ মানুষ, আহ ওনাকে খুব মারা হয়েছে এই জন্য উনি হুম হুম। চিল্লায় কান্নাকাটি করে। তারপর হঠাৎ করে আপনার সোহেল উধাও হয়ে যায়। সোহেলের আর মানে কোনো শব্দ আমি পাই না। সোহেল লাপাত্তা হয়ে গেল আপনাদের কাছ থেকে? জি জি জি, সোহেলের কোনো শব্দ আমি পাই নাই। হুম ফ্যান হুম। বন্ধ করার পরে আমি চিল্লাইয়া কথা বলি, কিন্তু সোহেলের রুম থেকে আর কোনো জবাব আসে না। সোহেল আমার সাথে কথা বলার 2 দিন, 2-3 দিন বা হয় এরকম সময় কথা বলছে। আর আমার মনে হয়েছে যে আরেকটা বিষয় আমি বলি, প্রত্যেকটা রুমের সামনে আপনার সিসি ক্যামেরা ছিল, হুম হুম। আর এগুলোতে রেকর্ডিং হয়। আর মাঝে মধ্যে ওনারা ওই ফ্যান বন্ধ করার পরে ওনারা দরজার পাশে এসে লুকিয়ে থাকতো। আমরা যখন কথা বলা শুরু করতাম হঠাৎ করে ওনারা আমাদের সামনে চলে আসতো আর খুব বিশ্রী ভাষায় গালাগালি করতো। এমন বিবর্ষ অবস্থা, মানে এমন ভাষা তারা প্রয়োগ করতো যেটা আসলে আমি উপস্থাপন করতে পারবো না আপনার সামনে, যে কতটা বিশ্রী এবং নোংরা ভাষায় তারা কথা বলে। আমাদেরকে তারা মানুষই মনে করে না। হুম এতটা বিশ্রী ভাষা তারা ইউজ করে। তারপর আপনার একদিন তো সামনে এসে আমি সোহেলের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে সামনে এসে আমাকে গালাগালি করে, সোহেলকে খুব গালাগালি করে। তারপর আপনার সোহেল আর ওইখানে নাই। সোহেলকে নিয়ে যাওয়া হয়, কোথায় নিয়ে যায়, মেরে ফেলে না কোথায় নিয়ে যায় ওইটা আমি বলতে পারবো না। তারপর ওইখান থেকে পুনরায় আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য আমাকে মারধর করা হয়, আমাকে বাইরে নিয়ে যাওয়া হয় চোখ টোক বেঁধে, পুনরায় বাইরে নিয়ে যাওয়া হয়। তখন ওনারা আমাকে অনেক দূরে যাওয়া হয়, আমাকে বলে যে তুমি এখন মেঘনা ব্রিজের উপরে আসো। মেঘনা ব্রিজের উপরে আমাকে বালির বস্তা বাঁধা হয় আমার শরীরের এই রশি দিয়ে। হুম হুম। 2টা বস্তা আমি অনুভব করতে পারি, 2টা বস্তা বাঁধে আমার শরীরের সাথে গাড়ির মধ্যে। ওকে। 2টা বস্তা বাঁধে এবং আমার পিছনে একটা অস্ত্র ঠেকায় আর কি, পিস্তল বা কোনো অত্যাধুনিক কোনো অস্ত্র হবে। তো আপনার একজন বলে স্যার গুলি করেই ফেলে দিব। তারপর বলে যে না না না, গুলি করার পরে শুট করার পরে ওনার পেটের মধ্যে পোজ দিয়ে দিও যেন ভেসে না মানে ওঠে। আপনি শুনতেছেন, সব বলতেছে এগুলো সব? হ্যাঁ, গাড়ির মধ্যে এক্স্যাক্টলি। আর ওনারা পুরো প্রিপারেশন নিয়ে নিছিল যে আমাকে গুলি করে ফেলে দিবে। সো আপনার পিঠের মধ্যে দুইটা বস্তা পাচ্ছে এবং আরেকজন গুলি, পিঠের মধ্যে পিস্তল লাগানো বা অস্ত্র লাগানো, আরেকজন বলতেছে যে সাইডে গুলি সাইডে সাইডে। সাইডে হ্যাঁ। সাইডে অস্ত্র লাগাই আরেকজন রাখছে। বলছে যে গুলি করার পরে তার পেট কেটে দিও। তাইলে পেট কাটবে কেন? শুট করার পরে বলছে পেট ফেলে দেওয়ার জন্য, যে ইতিপূর্বে ওনারা সম্ভবত আরো লাশ ফেলেছিল নাকি কি একটা বললো, যেগুলো ভেসে উঠে। পেট ফেলে দিলে আর লাশ ভাসবে না। আচ্ছা আচ্ছা। আর আমি আপনার ওনারা যে আমাকে বলছে যে মেঘনা ব্রিজের উপরে, এটা আমি বিশ্বাস করছি এই কারণে, গ্লাস খোলার পরে আমি ঠান্ডা বাতাস ফিল করি এবং লঞ্চে বা স্টিমারে যে হুইসেল দেওয়া হয় পু করে লং টাইম বাজে আর কি, হুম হুম। আমি এটা পুরোপুরি বুঝতে পারি এবং পানির শব্দ আমি অনুভব করতে পারি। ওকে। তারপরে কি আপনি তার- মারে নাই? তারপর আপনার একটা কল আসে। কল আসার পরে ইয়েস স্যার, ওকে স্যার, ঠিক আছে স্যার, এতটুক কথা। ফোনটা রেখেই আমাকে জিজ্ঞেস করে তোর পরিবারের না, তোর আত্মীয় স্বজন না কেউ প্রশাসনের চাকরি করে না, তুই বলেছিস। আমি বললাম যে আমার ব্লাড কালেকশন, মানে আমার ঘনিষ্ঠ কেউ প্রশাসনে চাকরি করে না, হুম হুম। এলাকার দুঃসম্পর্কের আত্মীয় অনেকেই আছে। এইটা বলার সাথে সাথে আমাকে এমন ভাবে মার শুরু করলো, শুধু আমার মুখে চর কিল ঘুষি আমার কানে। আপনার মানে কি বলবো আমি আসলে, মানে এটা বুঝিয়ে বলতে পারবো না, যে বিভৎস একটা অবস্থা।
এত জোরে জোরে ওনারা আমাকে আঘাত করে, আমার মুখে দিয়ে সম্ভবত লালা বা রক্ত বের হয়ে গেছে, মানে এমন একটা অবস্থা। নাক টাক দিয়ে রক্ত চলে আসছে। কাপড় ছিল তো, এই জন্য আমি আসলে আমার শরীর টরিলে আসে নাই রক্ত। যদি শরীরে রক্ত আসতো তাহলে হয়তো বা আমাকে পরে যে সঙ্গে নিয়ে আসতে আমি বুঝতে পারতাম। বাট আমি রক্ত ফিল করতে পারি যে আমার নাকে তখন রক্ত এরিয়েছিল, মুখে লালা টালা বের হয়ে যায়। তারপর ওনারা ওইখান থেকে আমাকে নিয়ে আসে, নিয়ে আসা আমাকে আরেকটা রুমে রাখে, যেখানে একটা ছেলেকে আমি দেখতে পাই। ওই ছেলেটা খুবই অসুস্থ ছিল, তাকে নাকি ইন্ডিয়া থেকে ধরে আনা হয়েছে। সে ইন্ডিয়াতে তার 2-3 বন্ধু টুরিস্টে গেছিল, সে বলল টুরিস্টে যাওয়ার পরে ইন্ডিয়ান বাহিনী তাকে, কোন এক বাহিনী গ্রেপ্তার করে, নিয়ে খুব মারধর করে। তাদেরকে অফার করা হয় যে তাদের হয়ে কাজ করার জন্য, তাদের দেশে বা কোথাও কাজ করার জন্য অফার করা হয়। তখন তার ওই বন্ধুরা নাকি রাজি হয়ে যায়, তাদেরকে আর মারে না। আর সে বলছে যে না, আমাকে, আমি দেশে চলে যাব, দেশে চলে যাব। সে সম্ভবত রাজশাহী বা কোথাও স্টুডেন্ট ছিল মেবি, জি। আমার একজাক্টলি মনে পড়তেছে না। তখন আপনার সে যখন বাংলাদেশে চলে আসার কথা বলছে, তখন তাকে প্রচন্ড মারে। আপনার তার বুকের 7টা না 8টা হাড় ভেঙে ফেলে, ও। আপনার জোতা দিয়ে, মানে বোট জোতা দিয়ে পাড়িয়ে, পাড়া দিয়ে একেবারে ভেঙে ফেলে। আর তার বুক আপনার ইনফেকশন হয়ে যায় একেবারে, মানে রক্ত টক্ত হয়তো বা জমে গেছে। তখনও সে খুব অসুস্থ ছিল আমি যখন তাকে দেখি। তারপর আপনার নর্মালি তার সাথে এই পর্যন্ত আমার কথা। আর তারপর তাকে নিয়ে যাওয়া হয়। আর আমাকে আপনার আমার পুরাতন যে কাপড়, মানে যেই কাপড় পরে আমাকে উঠিয়ে আনা হয়েছিল, ওই কাপড় আমাকে ফেরত দেওয়া হয়। আমাকে ফেরত দেওয়া হয়, আমি কাপড় পরি। আর ওইখানে আপনার গোসলের সিস্টেমটা ছিল, আপনার সর্বোচ্চ 1 মিনিট সময় দেওয়া হইতো আমাদেরকে গোসলের জন্য, অল্প একটু পানি। আর সাবানের অবস্থা খুবই ইয়ে ছিল, মাঝে মধ্যে সাবান দিত আর দিত না। আর যে ব্রাশ আমাদেরকে দিত দাঁত ব্রাশ করার জন্য, এটা মনে হইতো যে 200-400 লোকে ব্যবহার করার পরে আমি 201 নাম্বার, এমন একটা অবস্থা ব্রাশের। আর ম্যাজিক টুথ পাউডার দেওয়া হইতো, যেটা আপনার সোজা করে আমাদের হাতের মধ্যে রাখা হইতো এইভাবে, উল্টাইয়া পুনরায় আবার সোজা করে ছিদ্র দিয়ে অল্প একটু হাতের মধ্যে লাগতো, ওইটা দিয়ে আমরা দাঁত ব্রাশ করতাম। মানে এটা আমার অভিজ্ঞতা বলতেছি, অন্যদের জি। কথা আমি বলতে পারি না, মানে আমার সাথে যা হয়েছে। কারণ অন্য কাউকে তো ওইভাবে আমি দেখি নাই দাঁত ব্রাশ করার সময়। আমি একলাই টয়লেট, জি। চোখ বেঁধে টয়লেটে নিয়ে আসতো, টয়লেটের ভিতরে চোখ খুলে দিত, হাত খুলে দিত। ওইখান থেকে আবার টয়লেটে ওনারা জোর করে ঢুকে যাইতো, উলঙ্গ থাকা অবস্থায় ওনারা ঢুকে যাইত, খুব গালাগালি করতো। আপনার ওইভাবে চোখ বাঁধতো, বাইদা হাত বাঁধতো, পরে দুইজনে ধরে নিয়ে যাইতো। তো আপনার যখন আমার আমার পুরাতন কাপড়গুলো আমাকে রিটার্ন দেওয়া হয়, আমি আপনার কাপড়গুলা, আমি তো মনে করছি যে আমি মুক্তি পাবো। আমার কান্না আসতেছিল যে আমি মুক্তি পাবো। আমি তাদেরকে ধন্যবাদ দিই যে স্যার ধন্যবাদ, আমাকে ছেড়ে দিবেন আপনারা। তো বলছে যে হ্যাঁ তোমাকে ছেড়ে দিব। তারপর আমার গামছা দিয়ে আমার চোখ বাঁধা হয়। হাত সম্ভবত কেবলটাই বা গামছা দিয়ে পেঁচায় খুব শক্ত করে বাঁধে পিছনে। আমাকে বের করে নিয়ে যাওয়া হয়। ওই যাওয়ার সময় আমাকে বলা হয় আহ এখান থেকে মুক্তি পেয়ে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবা না, কোনো লেখালেখি করবা না সোশ্যাল মিডিয়ায়। আর তুমি কোথায় ছিলা, কেমন ছিলা, কারো কাছে বলবা না, যদি বলো তুমি এবং তোমার পরিবার শেষ। তখন আমি ওনাদেরকে বলি যে আমি আমার পরিবার নিয়ে পৃথিবীর অন্য কোথাও চলে যাব, এই দেশে আর আমি কোনোদিন আসবো না। তখন আমাকে বলে খবরদার, এই দেশ থেকে বের হওয়ার চেষ্টা তুমি করবা না, তোমাকে আমরা নজরদারিতে রাখবো, কারোর সাথে কোনো কথাও বলবা না, দেশ থেকে বাইরেও যাইবা না, আর তুমি যেতেও পারবা না। তারপর একটা লকার, সম্ভবত ড্রয়ারের শব্দ আমি ফিল করি, লকার থেকে, লকার খুলে উনি বলে আমাকে এই যে তোমার মানি ব্যাগ, ফোন, লাইসেন্স, এগুলো সবকিছু আমরা এই যে ওনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি, ওনারা তোমাকে নিয়ে যাবে। তখন আমার হাতটা ওনারা আরেকজনের হাতের কাছে দেয়, তো ওনারা আমাকে ধরে পুনরায়, অন্য লোক সম্ভবত। তখন ওনারা দড়ি আমাকে দুইজনে ধরে আমাকে আপনার সিঁড়ি দিয়ে উঠানো হয়। সিঁড়ি দিয়ে উঠানোর পরে কলিপসেবল গেট খোলা হয়। তারপর আমি একটা শাটারের শব্দ পাই, নর্মালি আপনার দোকানের যে শাটার, ওইরকম একটা শাটারের, ওটিকে আমার সামনে ছিল বা অন্য জায়গায় ছিল ওটা বুঝতে পারিনি। শাটারের শব্দ আমি শুনি। তারপর আমাকে আপনার গাড়িতে উঠানো হয়। তখন গাড়িটা আপনার চলতে থাকে।
আর কিছু দূর যাওয়ার পরে ওনারা বলে সামনে যিনি বসা ছিলেন সম্ভবত ড্রাইভারের অপোজিটে, উনি বলে যে ওনার চোখ খুলে দাও। তো চোখ খুলে দেওয়ার পরে আমি দেখতে পারি আমার ডান পাশে একজন আসামি, আহ ওনার নাম কাদির বলছিল আর কি, আমার মতোই। হুম হুম। মানে ওনারও চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, তবে আমার আমার চোখ খুলে দেওয়া হয়, ওনারটা খোলে নাই। তখন আমাকে বলা হয়, তখন আমি দেখি আমার বাম পাশে যিনি বসা, ওনার কাছে অস্ত্র আছে। উনি সম্ভবত উপজাতি, নয়তো আপনার ইন্ডিয়ান। উনি কোনো কথা বলেন, ওনার কাছে একটা আর্মস ছিল, উনি সিভিল ড্রেসে ছিল। আর সামনে যিনি বসা উনিও সিভিল ড্রেস, ড্রাইভার যিনি ওনারও সিভিল ড্রেস ছিল, সাদা পোশাক, নর্মাল পোশাক। সামনে যিনি ড্রাইভারের অপোজিটে বসা ছিলেন, উনি আমাকে বলল যে আপনার মোবাইল এবং টাকা, মানি ব্যাগ, এগুলো আমরা কিছুই পাই নাই। তখন আমি বলি যে স্যার, আমার এগুলার কিছুর প্রয়োজন নাই, আপনারা আমাকে ছেড়ে দেন, আমাকে যেখানে আসি এখানে নামিয়ে দেন, আমি আমার বাড়িতে চলে যাইতে পারবো। তারপর রাস্তাটা আমি পুরোপুরি ওই সময় বুঝতে পারি নাই, যেহেতু অন্ধকার রাত্র, খুব নীরব শুনশান অবস্থা। তারপর হঠাৎ করে ডিবির সামনে মিন্টু রোড নিয়ে যাওয়া হয় আমাকে। ডিবির গেটে গেলে আমি বুঝতে পারি যে এটা মিন্টু রোড ডিবি। তখন ডিবিতে প্রবেশ করানো হয়, ওই ডিবির লকআপে আমাকে নিয়ে যাওয়া হয়। ওইখানে আপনার অনেক বিবর্ষ অবস্থা, ওইটা আমরা অন্য এক সময় হয়তো বা যদি আল্লাহ সুযোগ দেয় আমরা আলাপ করব। ওইটা অনেক বিবর্ষ অবস্থা, আপনার আয়নাগরের থেকেও মানে কোনো দিক দিয়ে কম না ডিবির যে ওইখানে অবস্থা। সংক্ষেপে জানতে চাই, ডিবির এখানে নিলে কয়দিন ছিলেন এখানে আপনি? ডিবিতে আমি মাস দেড়েক হয়তো বা ছিলাম, তারপর আমাকে কোর্টে উঠানো হয়। ওকে, তো ডিবির এখানে খুব লোমহর্ষক অবস্থা, বলেন যে কি হয়েছিল, জাস্ট একটু সংক্ষেপে শুনি। এইটা এইটা এটা আসলে মানে আমি জাস্ট আপনাকে এতটুকু বলে রাখি যে এইখানে আয়নাগরের তুলনায় কোনো দিক দিয়ে কম না। এটার বিভৎস একটা অবস্থা, এটা তথ্যভিত্তিক আলোচনা করতে হবে, এটা আমরা লং টাইম সময় নিব। আজকে যেহেতু আমাদের এখানে আবার নামাজের সময় হয়ে যাবে, জি। জুমার দিন, তো ওইটা আমরা একটা সময় লং টাইম ওইটাকে ডিবির নিয়ে তারপরে ডিবির এখানে কি আরেকটা লকার আছে, লকারের ভিতরে আপনাদের রাখা হয়েছে? না, ওইখানে না, আমাকে আরেক জায়গায় রাখা হয়েছিল। আচ্ছা আর তারপর ওইখান থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করা হয়। আমার পরিবারের লোকজন আসে, আমার আমার বাড়ি থেকে ওনারা 14 লক্ষ টাকা নেয় ক্যাশ, যে আমাকে ছেড়ে দিবি। বাট ওনারা আমাকে ছাড়ে নাই, আমাকে কোর্টে প্রেরণ করা হয়। আমি মহামান্য জজকে বলি যে স্যার, আমি জানি না আমাকে কোথায় রাখা হয়েছিল, দীর্ঘদিন বন্দি করে রাখা হয়, চোখ টোক বেঁধে প্রচন্ড রকম নির্যাতন করা হয়, যেটা পৃথিবীর কোনো হিংস্র জানোয়ার কেউ কোনো মানুষ করতে পারে না। তখন জজ সাহেব আমাকে বলে, কোথায় আপনাকে আঘাত করছে? আমি বলছি যে আমার পিঠে এবং আমার প্যান খুলতে হবে। তখন উনি বলল, আমার পাসপোর্ট নাম্বার চাইলো এবং মামলার কাগজ দেখলো। দেখার পরে উনি ওই যিনি পুলিশ অফিসার ছিলেন ওনার দিকে কাগজটা ছুঁড়ে ফেলে দেয়। পাসপোর্টটা নিয়ে উনি টাইপ করে ওনার ল্যাপটপে, জজ সাহেব টাইপ করার পরে উনি দেখে যে আমি মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী, আমার ডিটেলস উনি হয়তো বা পেয়েছে। তখন উনি রাগান্বিত হয়ে ওই কাগজটা ছুঁড়ে ফেলে দেয়, যে আপনি আমার আদালতে এই ধরনের মামলা নিয়ে আসবেন না, যেটার আসামির বক্তব্য এবং মামলার বিবরণীর সাথে কোনো মিল নেই। মামলার বিবরণীতে নাকি সিঙ্গাপুর লেখা ছিল যে আমি সিঙ্গাপুর প্রবাসী আর মালয়েশিয়াতেও ছিলাম, বাট আমি কখনো সিঙ্গাপুর যাই নাই, আমার পাসপোর্টের রেকর্ডেও আপনার সিঙ্গাপুর ছিল না। তখন জজ সাহেব রাগান্বিত হয়ে যায় এবং উনি একটা কাগজের মধ্যে লেখে, শেখ মোহাম্মদ সেলিমকে সাবধানতার সহিত পরিবারের সম্মুখে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ করা হলো। আর 15 দিনের রিমান্ড চাইছিল ওনারা, উনি আমাকে 3-4 দিনের রিমান্ড মঞ্জুর করে। ওকে, তো ইন দ্য মিনটাইম আপনার পরিবার কি জানতে পারছে যে আপনি যে এখন বেরিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, ওই ডিবি থেকে আমার পরিবারের সাথে যোগাযোগ করা হয় টাকার জন্য। ওকে ওকে ওকে, গুড, অলরাইট। তারপরে আপনার যখন আমাকে রিমান্ডে নিয়ে আসা হয়, ওই জজ সাহেব লিখে দিছে, সাবধানতার সহিত জিজ্ঞাসাবাদ করার আদেশ করা হলো। আমার এইখান থেকে আমি যেইভাবে শেখ মোহাম্মদ সেলিমকে আপনাদের কাছে হস্তান্তর করতেছি, পুনরায় আমার আদালতে এই অবস্থায় ওনাকে যেন আমার আদালতে সুপর্দ করা হয়, কোনো প্রকার নির্যাতন এবং নিপীড়ন করা যাবে। তারপর আমাকে রিমান্ডে নেওয়া হয় ডিবিতে পুনরায়। আমার পরিবারে আবার কল দেওয়া হয়, আমার আম্মার সাথে দেখা করানো হয়। ওনারা প্রায় 4-5 লাখ টাকার মতো পরবর্তীতে আবার নেওয়া হয়, এটা আপনার রিমান্ডের পরে। তারপর আমাকে আপনার জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়।
কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ থেকে কাশিমপুর, ওইখা ওই ওই জেলেও আপনার বিভৎস অবস্থা, খুবই নিপীড়ন। তারপরে ওইখান থেকে আমি জামিনে মুক্তি পাই। জামিনে মুক্তি পাওয়ার পরে 1 মাসের মধ্যে ওনারা আমার জামিন ক্যান্সেল করে দেয়। সুপ্রিম কোর্ট থেকে একটা লেটার আসে আমার কাছে ইংরেজিতে। তো আমি একজন অভিজ্ঞ লোকের কাছে এটা নিয়ে যাই। তো উনি এখানে স্পষ্ট করা হয়েছে কোর্ট সিলিন্ডার করার জন্য, কোর্ট সিলিন্ডার করার জন্য আমাকে আদেশ করা হয়। তখন আমি আসলে ভয় পেয়ে যাই। আর বিভিন্ন সাংবাদিকরা আমার বাসায় আসে, আওয়ামী লীগের নেতারা আমাকে হুমকি দেয় আমি যেন কারোর সাথে কথা না বলি। খুব ভয়াবহ অবস্থা। আমি এবং আমার পরিবারকে একেবারে আপনি এক ধরনের বলতে পারি যে আমাদেরকে রাস্তায় নামিয়ে দিছে। আমাদের গাড়ির ব্যবসার ধস হয়ে গেল। আমরা যে জমিটা পর্যন্ত বিক্রি করতে পারি না, কেউ আমাদের জমি পর্যন্ত খরিদ করে না, যে এদের জমি জমা নাকি সরকার নিয়ে নিবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা এমন একটা প্রপাগান্ডা আপনার ওই আমার এলাকাতে, আমার থানাতে চালিয়েছে যে এলাকার লোকজন পর্যন্ত ভয়ে আমাদের সাথে কথা বলেনি। তারপর আমি ভয়ে আতঙ্কে মালয়েশিয়া পুনরায় চলে আসি। মালয়েশিয়া গেলেন যে আপনাকে কি আটকায় নেই বর্ডারে বা এয়ারপোর্টে? মালয়েশিয়া আমার তো আগে পুরাতন পাসপোর্ট ছিল, ভিসা ছিল। ভিসার আপনার মেয়াদ শেষ হয়ে যায়। তখন আমি একজন এজেন্টের সহযোগিতা নেই বাংলাদেশে। তখন উনি আমাকে বলে যে আপনাকে আমি মালয়েশিয়া পৌঁছে দিব, 4 লাখ টাকা লাগবে। তখন আমি খুব কষ্ট করে টাকা ম্যানেজ করি, যেহেতু আমার পরিবারের ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে আমার ভাই বাড়িতে থাকতে পারে না। আমরা মোটামুটি দাঁড় দেনা করে, গহনা টহনা বিক্রি করে টাকা, তারপর আমার ভাইয়ার শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা নেওয়া হয়। খুব কষ্ট করে আসলে পুনরায় আবার মালয়েশিয়া চলে আসে। মালয়েশিয়া যে আপনাকে এয়ারপোর্টে আটকায় নেই, আপনার নাম তো ছিল এয়ারপোর্টে যে আপনি যেতে পারবেন না দেশে বাইরে। ওই এজেন্ট যিনি ছিলেন উনি সাথে করে আমাকে নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সো আপনি কতদিন ছিলেন ওই যে আয়নাগরে? আমার আসলে একজাক্টলি আমি ওইটা করতে পারবো না। ডিবি এবং আয়নাগর মিলিয়ে 2.5 থেকে 3 মাস হবে মেবি। সবচেয়ে কষ্টকর সময় কোন সময় ছিল আপনার জন্য? সবচেয়ে নির্যাতনটা আপনার আয়নাগরে হয়েছে। আয়নাগরে হয়েছে, রাইট? যেহেতু আপনি কোনো আলো বাতাস দেখা যায় না। রাইট। সো আপনি এখন কি চান? এখন তো আপনি জানেন যে আমি আমি আপনাদের মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের বর্তমানে ফ্যাসিস্ট হাসিনার পতন হওয়ার পরে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, আমি ওনাদের কাছে দাবি জানাই আমার উপর যে নির্মম নির্যাতন নিপীড়ন করা হয়েছে এটার বিচার চাই। যারাই এর সাথে জড়িত তাদের সকলের যথাযথ বিচারের মধ্য দিয়ে শাস্তির ব্যবস্থা করা হোক। এবং আমার যে অর্থনৈতিক, আমার মালয়েশিয়া ব্যবসার যে ক্ষতি হয়েছে, আমার পরিবার থেকে যে পরিমাণ টাকা নেওয়া হয়েছে, আমি আমার ক্ষতিপূরণ চাই। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনাদের কাছেও দাবি জানাই, ওইখানে শত শত লোককে গুম করে রাখা হয়েছে আয়নাগরে। যাদের সাথে আমার দেখা হয়েছে বা দেখা হয়, মানে দেখা বলতে আমার রুমে যাদেরকে রাখা হয়েছে বা যাদের কথা আমি শুনছি, যাদের কান্না আমি শুনছি, আমি চাই যে সমস্ত লোককে যেন খুব দ্রুত সময়ের ভিতরে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। বর্তমান ডক্টর ইউনূস সাহেব খুব সম্মানিত একজন মানুষ, মানবিক একজন মানুষ। আমি ওনার কাছে দাবি জানাই, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছেও দাবি জানাই যেন ওনাকে রিকোয়েস্ট করা হয় যথাযথ তদন্তের মাধ্যমে বাংলাদেশে যেই যেই জায়গায় আয়নাঘর আছে, যেই যেই জায়গায় অসহায় মানুষগুলাকে বন্দি করে রাখা হয়েছে, সবাইকে যেন দ্রুত সময়ের মধ্যে মুক্ত করে ওনাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। আমি জোরালোভাবে একজন রেমিটেন্স যোদ্ধা, একজন নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ, স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি এটা জোরালো একটা দাবি জানাই। এবং আমি আমার দলের কাছে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমার পরিবার সম্পৃক্ত। আমিও এই দলের সাথে দীর্ঘদিন যাবত রাজনৈতিকভাবে সক্রিয় একজন কর্মী মালয়েশিয়াতে। আমার ভাইয়া সক্রিয় একজন কর্মী এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক, এখন পর্যন্ত উনি রানিং আছে। তো আমি বিএনপির কাছেও দাবি জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন এই বিষয়টার দিকে একটু সুনজর দেয় এবং ডক্টর ইউনূস সাহেবের কাছে যেন, সেনাবাহিনীর কাছে যেন জোরালো দাবি জানায় যে যারা যারা গুম হয়েছে, আমি বিশ্বাস করি ইলিয়াস আলী সাহেব থেকে শুরু করে, সোহেল থেকে শুরু করে সবাই বেঁচে আছে এবং সবাই আয়নাঘরে আছে। সবাইকে যেন খুব দ্রুত সময়ের মধ্যে মুক্ত করে দেয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেন যথাযথ ভূমিকা পালন করে তাদের মুক্তির ব্যাপারে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে কথা বললেন শেখ মোহাম্মদ সেলিম হোসেন, যিনি মালয়েশিয়া প্রবাসী এবং তাকে আয়নাগরে প্রায়, আপনি শুনেছেন, কয়েক মাস আটক রাখা হয়েছিল এবং তার উপর যে অমানসিক নির্যাতন, লোমহর্ষক, তার লোমহর্ষক বর্ণনা তিনি দিলেন।
আসলে ওই সময়ে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই আয়নাগরের মতো বিষয় এবং এই গোপন আপনার আস্তানা যেসব জায়গাতে সাধারণ মানুষ বা রাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদেরকে যে নির্যাতন করা হয়েছে এটা এই সভ্য সমাজে এটা অকল্পনীয় বিষয়। এবং আমার মনে হয় তিনি যেটা বলেছেন যে যারা এর সাথে সংশ্লিষ্ট, যারা এই ধরনের অমানবিক মানবতা বিরোধী কাজ করেছে তাদের বিচার তিনি দাবি করেছেন। শেখ সেলিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই ব্রেকিং নিউজ অনুষ্ঠানে। আমরা এরপরে আরও কাউকে যদি পাই বা কোনো বিষয় থাকে যারা আলোচনা করা দরকার এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।